জবের যে প্রিপারেশনগুলো প্রাইভেট বা গভর্নমেন্ট সেক্টরে আমরা জানি যে এই প্রিপারেশনগুলো কিন্তু 6 মাস বড়জোর 1 বছরের মধ্যে পড়লে আর বাকি থাকে না। একটা বড় পোর্শন সবাই আসলে সিভিল সার্ভিসের দিকে যেতে চায় এবং তারা জেনারেল ক্যাডারগুলোর দিকেই যেতে চায়। সে হয়তো বা ফিলোসফিতে পড়ে, সে হয়তো বা ইকোনমিক্সে পড়ে, সে তার একাডেমিতে রাইট কনসেন্ট্রেশনটা না দিয়ে সে হয়তো গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি নেওয়া তখন থেকে শুরু করলো। এই দায়টা আপনি নিবেন কিনা? স্যার হলে উঠে দেখি যে সবাই চাকরির বইগুলো পড়ছে, তখন আমি বললাম যে আমার পরামর্শ হচ্ছে চাকরির বই না পড়ে তুমি স্কিল ডেভেলপমেন্ট করো। কতজন গ্রাজুয়েট দরকার ইয়ারলি, এটা যদি আমরা এস্টিমেট করতে পারি, এরপরে হচ্ছে আমাদের ওইভাবে ইউনিভার্সিটিগুলোতে আসন সংরক্ষণ রেখে বাকি ইউনিভার্সিটিগুলো বা অন্য ডিপার্টমেন্টগুলো বন্ধ করে দেওয়া উচিত। তাহলে আমাদের হায়ার সেকেন্ডারি পড়া স্টুডেন্টরা কী করবে? তারা কি অনার্স পড়বে না? তারা হচ্ছে ট্রেনিং করবে। আমরা হচ্ছে অনার্স বা গ্র্যাজুয়েশনের দিকে না ঠেলে দিয়ে আমরা হচ্ছে ওদের ট্রেনিং ইনস্টিটিউটে পাঠাবো, ভোকেশনাল ইনস্টিটিউটে পাঠাবো, যেখানে হচ্ছে আমরা তাদের ডেভেলপ করতে পারবো বা তাদের প্রত্যাশিত সেক্টরগুলোকে আমরা তাদের এমপ্লয় করতে পারবো। বাংলাদেশে অনার্সের সাথে মাস্টার্সটাকে অনেকটা ফ্রি দেওয়া হয়। আমার মনে হয় মাস্টার্সটাকে একটু নিয়ন্ত্রিত করা উচিত। সবাই তো মাস্টার্স প্রয়োজন নেই। গভর্নমেন্ট জবের বিশেষ করে বিসিএস এর দিকে যাওয়ার যে ট্রেন্ডটা তৈরি হয়েছে, এইটাকে আপনি কিভাবে দেখেন? আমরা আজকে কল্পনাও করতে পারবো না আমার মনে হয় যে 10 বছর পরে কোন কেরিয়ারটা গ্রো করবে। কিন্তু মেডিকেল স্টুডেন্টরা তো সবচেয়ে মেধাবী, তারা স্বাভাবিকভাবে বেনিফিট অ্যানালাইসিস করবে, তারা ওই দিকেই যাবে যেদিকে হচ্ছে বেনিফিট বেশি আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এডকাস্ট স্টুডিওতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো শিক্ষা ও বাংলাদেশের ক্যারিয়ার বাস্তবতা নিয়ে। আমাদের সাথে রয়েছেন সিভিল সার্ভেন্ট, ক্যারিয়ার মেন্টর এবং এডুকেটর রবিউল আলম ভাই। রবিউল আলম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সেলিম ভাই আপনাকে ধন্যবাদ, এডকাস্ট স্টুডিওকে ধন্যবাদ, এবং যারা আমাদের সাথে যুক্ত আছেন, যারা আমাদের দেখছেন এবং শুনছেন, সবাইকেই স্বাগত জানাচ্ছি। আশা করছি আমাদের সময়টা ভালো কাটবে। অবশ্যই আপনাকে স্বাগতই জানাচ্ছি। আমরা একটু কথা বলতে চাই বাংলাদেশের শিক্ষা এবং ক্যারিয়ার বাস্তবতার সাথে মিল রেখে। আজকে আমরা সবাই জানি যে আপনি একটা লম্বা সময় ধরে ক্যারিয়ার নিয়ে কাজ করছেন। এই ক্যারিয়ার গাইডলাইন নিয়ে কাজ করার যেই অভিজ্ঞতা আপনার, আপনি কেন আসলে এই গাইডলাইন নিয়ে কাজ করতে আসলেন? এইটা কি অনুপ্রেরণা আপনাকে দিয়েছিল এটা কাজ করতে? আচ্ছা, এটা হচ্ছে আমি আমার স্কুল কলেজ লাইফ থেকে টুকটাক লেখালেখি করতাম। এর পাশাপাশি যখন আমি জব ফাইটে আসলাম, যখন চাকরির যুদ্ধে আসলাম, সামনে আমাদের প্রিপারেশন নিতে হবে জবের, তখন দেখা গেল, আপনি মনে আছে যে আমাদের ২০১২ সালের দিকে তখন কিন্তু ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এত গ্রুপ ছিল না, এত জানার স্কোপ ছিল না। তখন নিউজ পেপারে চাকরি বা কেরিয়ার নিয়ে কিছু ফিচার আসতো। এই ফিচারগুলো আমরা দেখতাম, বা আমাদের রুমমেট, আশেপাশের রুমের কেউ, হলমেট, এরকম কেউ যদি ভালো জায়গায় থাকতো বা আমাদের এক্সপেক্টেড কেরিয়ারের জায়গায় থাকতো, ওর কাছ থেকে আমরা ওনার কাছ থেকে পরামর্শ নিতাম। কিন্তু আমি দেখলাম যে আমি যেহেতু সিভিল সার্ভিস নিয়ে কাজ করব, বিসিএস নিয়ে কাজ করব, আমার আশেপাশে বিশেষ করে চিটাগং ইউনিভার্সিটিতে আমি দেখেছি যে ইউনিভার্সিটিতে পড়ার পরে হল থেকে সবাই সুইচ করে ঢাকায় বা অন্য জায়গায় চলে যায়। ওই জায়গায় গিয়ে হয়তো সাকসেসফুল হয়, সিভিল সার্ভেন্ট হয়। কিন্তু হলে থাকা অবস্থায় আমরা যে জানতে পারবো, ওনার কাছ থেকে পরামর্শ পাবো, এই বিষয়টি আমি পাইনি, এবং জানতামও না যে আমাদের হল থেকে বের হওয়ার পরে কে কে সিভিল সার্ভিসে এসেছে। তো গ্রুপে টুকটাক পরামর্শ পেতাম বা নিউজ পেপারে টুকটাক লেখাগুলো পড়তাম। তো দেখতাম যে আমি যে এই অভাববোধটা ফিল করতাম যে আমার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো আমি পাচ্ছি না, বা যে বিষয়গুলো আমি জানতে চাচ্ছি আমি কোনো সোর্স পাচ্ছি না। তখন আমি গ্রুপে টুকটাক লেখালেখি শুরু করলাম, এবং গ্রুপে আমরা অনেকেই তখন লিখতাম, এবং এর ফলে দেখা গেল যে আমাদের এই ইনফরমেশনগুলো পেয়ে আমাদের জুনিয়র যারা জব সিকার ছিল তারা বেনিফিটেড হচ্ছিল, বা আমাদের সহযোদ্ধা যারা বেনিফিটেড হচ্ছিল। তখন আমার কাছে বিষয়টা মনে হলো যে এই বিষয়গুলো নিয়ে কাজ করা উচিত। বলা যায়, এক কথায় যদি বলেন তাহলে হচ্ছে পরামর্শ না পাওয়ার অভাববোধ থেকেই আমি অন্যদের পরামর্শ দিয়ে যাচ্ছি। তার মানে ধরেন আপনি একটা সময় লেখালেখি শুরু করলেন এই গ্যাপটা ছিল বলেই। এখন কি মনে হয় যে ধরেন অনেকেই তো ক্যারিয়ার গাইডলাইন নিয়ে কাজ করেন, বিশেষ করে সিভিল সার্ভিসের ক্যারিয়ার গাইডলাইন নিয়ে। এর বাইরেও আরো দেখা যায় যে সবাই তো একটা বড় গ্রুপ ছিল যারা আসলে মোটিভেশনাল স্পিকার, তারা এক ধরনের মোটিভেশন দিয়ে যাচ্ছিলেন লম্বা সময় ধরে। আপনি সেখানে একদমই মানে কলম যোদ্ধা হলেন। পত্রিকায় নিয়মিত লেখালেখি শুরু করলেন। শুধু ফেসবুকে নয় বা অন্যান্য গ্রুপগুলোতেই নয়, আপনি লেখালেখিও শুরু করলেন। ১ম লেখালেখির যেই অনুপ্রেরণাটা আপনি পান, কোন পত্রিকায় লিখলেন বা সেই সময়টা কেমন ছিল আপনার? আমি প্রথমে, আমার যতদূর মনে আছে, আমি সম্ভবত কেরিয়ার নিয়ে প্রথম লিখেছি
2019 সালে কালের কণ্ঠ পত্রিকায়। তো ওখানে পরিচিত ছিলেন আমার এক সিনিয়র। তো উনি আমার লেখাগুলো দেখে উনার ভালো লাগতো। উনি আমাকে বলল যে, "তুমি তো আমাদের সাথেও কাজ করতে পারো বা ফিচার লেখায় তুমি থাকতে পারো।" তো হচ্ছে তখন আমি ফিচার লেখায় অ্যাক্টিভ হলাম। তো এরপরে কালের কণ্ঠে কাজ করার পরে অন্য নিউজ পেপারে যারা কানেক্টেড আছেন বা কানেক্টেড না থাকলেও উনারা এনিহাউ আমার লেখা দেখেছেন। তো বিভিন্ন সময় উনারা বলতেন যে, আমাদের সাথে কাজ করা যেতে পারে। এই সব মিলিয়ে আসলে লেখালেখির সাথে জড়িত হয়ে গিয়েছি আরকি বলা যায়। আমরা সম্প্রতি দেখেছি আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, শিক্ষার্থীদের সাথে কথা বলছেন, ক্যারিয়ার নিয়ে তাদেরকে গাইডলাইন দিচ্ছেন। এই গাইডলাইনগুলো কি সবই সিভিল সার্ভিসে জয়েন করার জন্য নাকি অন্যান্য ব্যাপারগুলো নিয়েও আপনি আসলে গাইড গাইড করেন তাদেরকে? আচ্ছা, এটা একটা চমৎকার প্রশ্ন। থ্যাংক ইউ। কারণ এই বিষয়টা আমার ক্লিয়ার করা উচিত এবং অনেকে আমাকে জিজ্ঞেস করে। এর সাথে একটু এড করি। কিছুদিন আগে আমি একটা সরকারি মেডিকেল কলেজে একটা কেরিয়ার সেমিনার, সেটা হচ্ছে হেলথ প্লাস অন্যান্য কেরিয়ার সব মিলিয়ে সেমিনার নেওয়ার জন্য প্রিন্সিপাল স্যারের রুমে বসেছিলাম। তো তখন হচ্ছেন একজন সিনিয়র প্রফেসর। স্যার আমাকে বললেন যে, "কিছু মনে করবেন না, একটা প্রশ্ন করি।" হুম, আমি বললাম, "শিওর স্যার, অবশ্যই বলেন।" পরে বলল যে, "আপনারা যে এই যে বিসিএস বা সিভিল সার্ভিস নিয়ে কাজ করছেন বা জেনারেল ক্যাডার নিয়ে কাজ করছেন, তো আমাদের স্টুডেন্ট যারা এমবিবিএস কমপ্লিট করেছে, ওনাদের হচ্ছে আপনি জেনারেল ক্যাডারে ডাইভার্ট করছেন কেন?" আমি বললাম, "স্যার, এটা আমি না বললেও যেদিকে হচ্ছে যার ইন্টারেস্ট থাকবে বা যে জবগুলোর হচ্ছে বেনিফিট বেশি থাকবে, স্বাভাবিকভাবে আমরা কিন্তু বেনিফিট দেখে জবগুলোতে যাই। কিছু মানুষ ইন্টারেস্ট দেখেও যায়, কিন্তু বেনিফিটটা একটা ইম্পোর্টেন্ট ফ্যাক্ট।" তো আমি তখন স্যারকে বললাম যে, "স্যার, আমি যদি না লিখি, শুধু আমি না, কোনো কনসালটেন্ট, কোনো মেন্টর কেউ কিছুই বলল না, কিন্তু মেডিকেলের স্টুডেন্টরা তো সবচেয়ে মেধাবী। তারা স্বাভাবিকভাবে বেনিফিট এনালাইসিস করবে এবং হচ্ছে তারা ওই দিকেই যাবে যেদিকে হচ্ছে বেনিফিট বেশি আছে।" তো সেই ক্ষেত্রে আমি স্যারকে এটাও বলেছি যে টেকনিক্যাল যে সেক্টরগুলো, হেলথ বা এডুকেশন, এগুলো ডেভেলপমেন্ট হোক, এগুলোতে বেনিফিট বেশি আসুক, এটা আমিও চাই। আমি ব্যক্তিগতভাবেও এটা ফিল করি বা আমি নিজেই তো এডুকেশন ক্যাডারে জব করছি। তো সব মিলিয়ে এটা চাই। তো ওই স্যারের উত্তরটাই আজকে আপনার জিজ্ঞাসার উত্তর হিসেবে আমি বলতে চাই যে, সবাই আমাকে মনে করে যে আমি আসলে বিসিএস বা সবাইকে হচ্ছে বিসিএস এর দিকে ডাইভার্ট করছি বা সিভিল সার্ভিসের দিকে ডাইভার্ট করছি। হ্যাঁ, ব্যাপারটা এমন না। আমি কেরিয়ার নিয়ে কাজ করছি। তবে বিসিএস নিয়ে কাজ করার বা বেশি কাজ হওয়ার একটা কারণ হচ্ছে আমি নিজেই তো সিভিল সার্ভেন্ট বা আমি বিসিএস এর প্রিপারেশন, বিসিএস এর ডিটেইলসটা আমি বেশি জানি। আমি তো মেডিকেল সেক্টর নিয়ে জানি না, ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে জানি না। ওই বিষয়গুলো জানাতে গেলে হয়তো আমাকে স্টাডি করতে হয় বা কারো সাথে কথা বলতে হয় অথবা আপনার মতো কাউকে গেস্ট হিসেবে এনে কথা বলাতে হয়। তবে আমি চেষ্টা করছি নিজেকে শুধু বিসিএস বা গভর্নমেন্ট জব না, একজন কেরিয়ারের সব বিষয় নিয়েই যেন সবাইকে আমি কিছু তথ্য শেয়ার করতে পারি বা জব সিকাররা উপকৃত হয়। মোট কথা হচ্ছে আমি কেরিয়ার নিয়ে কাজ করতে চাই। আচ্ছা, আপনি যে বললেন যে বেনিফিট অ্যানালাইসিস ডাক্তাররা যখন জেনারেল ক্যাডারের দিকে চলে যাচ্ছে, ইঞ্জিনিয়াররা চলে যাচ্ছে, আমরা দেখি যে আমাদের দেশের একটা বড় পোরশন সবাই আসলে সিভিল সার্ভিসের দিকে যেতে চায় এবং তারা জেনারেল ক্যাডারগুলোর দিকেই যেতে চায়। সেই কস্ট বেনিফিট অ্যানালাইসিসের যে জায়গাটা, আমরা কি এডুকেশনের উদ্দেশ্য কি আসলে এই কস্ট বেনিফিট অ্যানালাইসিস কিনা? বা আমরা কি আসলে পড়াশোনা করি ক্যারিয়ারের জন্য নাকি আ পড়াশোনাটা আসলে পড়াশোনার জন্য করা উচিত। তারপর আমি যেই পড়াশোনাটা করছি সেখানেও তো আমার ক্যারিয়ার রয়েছে। তাহলে কেন আসলে এই ট্রেন্ডটা গভর্নমেন্ট জবের বিশেষ করে বিসিএস এর দিকে যাওয়ার যে ট্রেন্ডটা তৈরি হয়েছে, এইটাকে আপনি কিভাবে দেখেন? চমৎকার প্রশ্ন। আরেকটা চমৎকার প্রশ্ন। বর্তমান প্রেক্ষাপটে খুবই বা বাস্তবসম্মত একটা প্রশ্ন করেছেন। এটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে সামাজিক আ আ যে প্রত্যাশা আমাদের প্রতি, চাকরি প্রার্থীদের প্রতি বা একজন স্টুডেন্ট যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তার কাছে সমাজ চায় বা তার ফ্যামিলি চায় সে একজন গভর্নমেন্ট সার্ভেন্ট হবে, সরকারি চাকরি করবে। এটা সমাজ চায়। এর সাথে আমি আমার প্র্যাকটিক্যাল একটা এক্সপেরিয়েন্স আমি বলি। আমি যখন জিলা স্কুলে পড়ি, আমি ১ থেকে ৩০ রোল পর্যন্ত যারা থাকে মোটামুটি সবাই সায়েন্স নেয়। আমি হচ্ছে প্রথা ভেঙে ৭ রোল নাম্বার আমি হচ্ছে কমার্স নিয়েছি, বিজনেস স্টাডিজ নিয়েছি। কারণ আমি হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব। আচ্ছা, এটা ছিল আমার ড্রিম। আচ্ছা। এরপরে আমি সেভাবেই ইন্টারমিডিয়েটেও আমি বিজনেস স্টাডিজ নিয়ে পড়লাম, ইউনিভার্সিটিতে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়লাম। কিন্তু ইউনিভার্সিটি যখন আমি শেষ করব এমবিএতে, তখন আমি আরেকবার কেরিয়ার নিয়ে একটু ভাবছিলাম। তখন আমি দেখলাম যে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কেরিয়ার অনেক ভালো। দেশের বাইরেও ডিমান্ড আছে, সবই ঠিক আছে। কিন্তু আমার সোসাইটি তো আমাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে চায় না। আমার সোসাইটি চাচ্ছে আমি যেন গভর্নমেন্ট জব হোল্ডার হই বা গভর্নমেন্ট জবের মধ্যে সবচেয়ে লুক্রেটিভ বা গ্ল্যামারাস সামাজিক প্রেক্ষাপটে সিভিল সার্ভিস। তখন কিন্তু আমি আমার এই সারা জীবনের কেরিয়ার টার্গেটটাই আমি চেঞ্জ করে চলে আসলাম। তো এই যে আমি চলে আসলাম, আমার মতো আমার মনে হয় যে মোস্ট অফ দ্য জব সিকার বা স্টুডেন্টসই হচ্ছে এইভাবে সুইচ করে।
কারোই বিসিএস ক্যাডার হব বা এই চাকরিতে করব, এই গভর্নমেন্ট, এটা কারো কিন্তু ছোট থেকে থাকে না। তো আমার মনে হয় যে সামাজিক এই প্রত্যাশাটাই হচ্ছে আমাদের সরকারি চাকরির দিকে ঠেলে দিচ্ছে। তার মানে আমরা যেই সোশ্যাল প্রেশারটা পাচ্ছি সবসময়, যে আমার সোসাইটি আমাকে যেভাবে দেখতে চায় আমি নিজেকে আসলে সেভাবেই বানাতে চাচ্ছি। সেই কারণে হয়তো একজন পড়াশোনা করছে একটা ট্রেড ধরে বা একটা ডিসিপ্লিন ধরে, সে সেই ডিসিপ্লিনে না থেকে সোশ্যাল প্রেশারের কারণে অন্য ডিসিপ্লিনে চলে যাচ্ছে। আমরা আমি তো একজন শিক্ষক। আমার মনে আছে আমি যখন ক্লাসরুমে জিজ্ঞেস করতাম, "কে কি হতে চাও?" বা এখনো যখন বিভিন্ন স্কুলে ভিজিট করতে যাই, কে কি হতে চায়? খুব কম আ কয়েকটা প্রফেশন আছে। যেমন কেউ ডাক্তার হতে চায়, হাত তুললে বলে ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, পুলিশ হতে চাই, ম্যাজিস্ট্রেট হতে চাই, হাতে গোনা শিক্ষক হতে চায়। হাতে গোনা কয়েকটা প্রফেশন। কিন্তু প্রফেশনের তো আসলে অভাব নেই। ক্যারিয়ারের অভাব নাই। যিনি একজন শেফ, উনিও তো ওনার প্রফেশনে অনেক ভালো করছেন এবং দেখা যায় যে উনি অনেক আর্নও করছেন। আমরা যদি ওইভাবে চিন্তা করি, তো আমাদের ওই ক্যারিয়ার এক্সপোজার গুলো যেটা আমরা বলি যে আসলে আমরা কয়টা ক্যারিয়ার নিয়েই বা কথা বলি। আপনি কি আপনার প্রোগ্রামগুলোতে যখন যান, আপনি তো বেশিরভাগ ক্ষেত্রে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটসদের প্রোগ্রাম করেন অথবা যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদের সাথে কথা বলেন। আপনি কি একটু জুনিয়র লেভেলে আমাদের সেকেন্ডারি স্কুলের দিকে কি কখনো ক্যারিয়ার এরকম কোনো কাজ করেছেন কিনা? যেখান থেকেই তাদেরকে মোটিভেট করা যায় তারা আসলে কোন দিকে যাবে বা তাদের গাইডলাইনের জায়গাটা কি আপনি কাজ করেছেন কিনা? না, আমি হচ্ছে হায়ার সেকেন্ডারি লেভেলে কাজ করেছি। যেহেতু হায়ার সেকেন্ডারি লেভেলে আমাকে কর্মস্থল হিসেবে কাজ করতে হয়, ওই জায়গায় আমি কেরিয়ার নিয়ে একটু কাজ করার সুযোগ পেয়েছি। আর ইউনিভার্সিটি লেভেলে বা ইউনিভার্সিটি থেকে যারা পাশ করে চলে গেছে, জব সিকার আছেন, ওনাদের নিয়ে কাজ করেছি। কিন্তু সেকেন্ডারি লেভেলে কাজ করা হয়নি। তবে আপনার প্রস্তাবনাটা চমৎকার, বাট এটার একটা ফ্যাক্ট আছে, সেটা বলি। সেটা হচ্ছে, ধরুন যে আমি সেকেন্ডারি লেভেলে কোনো একটা স্কুলে আমি তাদের কেরিয়ার নিয়ে একটা গাইডলাইন দিলাম বা এরকম একটা তাদের ডেসক্রিপশন দিলাম কেরিয়ারের। কিন্তু ওই ছেলেটা বা ওই মেয়েটা, সে যখন স্কুল লেভেল হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, সে ওই জায়গায় হয়তো মোটিভেটেড হবে যে না, এই অল কেরিয়ার নিয়ে চিন্তাভাবনা করা উচিত। কিন্তু ওই স্টুডেন্টটাও কিন্তু আমার মতোই, আমি যেমন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চাইলাম, ওই স্টুডেন্টও আমার মতো ইউনিভার্সিটি যখন কমপ্লিট করবে, তখন কিন্তু সে আবার সোসাইটি যেভাবে চাচ্ছে বা সোশ্যাল ডিমান্ড যেদিকে, ওই দিকে সুইচ করবে। তার মানে আমি যে তাকে এত কথা বললাম সেকেন্ডারি লেভেলে, ওই কথাগুলো কিন্তু আর কোনো কার্যকারিতা থাকলো না। কিন্তু আপনি কি মনে করেন না যে ক্যারিয়ার গাইডলাইনের যে ব্যাপারগুলো বা ইভেন ক্যারিয়ার আমি কি হতে চাই সেটা আসলে আরো আর্লি স্টেজ থেকে শুরু করা উচিত কিনা? কারণ ক্যারিয়ার আমি কি হতে চাই সেটা যেমন আমার প্যাশন কাজ করা দরকার, পাশাপাশি আমার ওই ক্যারিয়ারের জন্য কিছু স্কিলস রয়েছে যে জায়গাগুলো আমার খুব আর্লি স্টেজ থেকেই শুরু করা দরকার। তো সেই জায়গাটা কি আরো আগে থেকে প্রমোট করা উচিত কিনা আপনি মনে করেন? বা ইভেন আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় এই ধারণাগুলো আরো আর্লি স্টেজে যুক্ত করা উচিত কিনা বলে মনে করেন? অবশ্যই এটা আর্লি স্টেজে যুক্ত করা উচিত। শুধু উচিত নয় বলবো না। কারণ হচ্ছে আমরা তো উন্নয়নশীল একটা দেশ। কিন্তু যে দেশগুলো উন্নত অথবা হচ্ছে ভালো করছে, ওই দেশগুলোতে যদি আমরা একটু ব্যাকগ্রাউন্ড স্টাডি করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে ওই দেশগুলোতে কিন্তু কান্ট্রিগুলোতে হচ্ছে সেকেন্ডারি লেভেলে যখন একজন স্টুডেন্ট থাকে, তার কোন দিকে ঝোঁক আছে বা কোন দিকে ইন্টারেস্ট আছে, কোন দিকে মেধা আছে, এই সব কিছু বিবেচনা করে তাকে হচ্ছে গ্রুপ চয়েস দেওয়া হয়। সে কোন গ্রুপে পড়াশোনা করবে, তার কেরিয়ার পাথও কিন্তু একটা প্রেডিক্ট করা হয় যে সে কোন কেরিয়ারে যেতে পারে। এটা অবশ্যই করা উচিত তার চিন্তাভাবনা অনুযায়ী। এটা কখন করা যাবে জানেন? এটা করা যাবে তখনই যখন আমাদের সব কেরিয়ার সমভাবে সোসাইটি অ্যাকসেপ্ট করবে বা সব কেরিয়ারকে এমফেসাইজ করা যাবে সমানভাবে। যদি সমানভাবে হয়, তখন আমি ইচ্ছা মতো আমাকে একটা বক্স দিয়ে দিলেন, অনেকগুলো কেরিয়ার থাকলো, আমি বেছে নিলাম। কিন্তু যদি এমন হয় যে কিছু কেরিয়ারকে সোসাইটি এমফেসাইজ করছে, কিছুকে কম করছে বা কেরিয়ার হিসেবেই মনে করছে না, তখন তো আমার স্বাভাবিকভাবে এটার কোনো গুরুত্ব থাকে না, না। এটা সত্যি। আমি একটা উদাহরণ দিতে চাই। আমি আমার জাপানিজ পড়াশোনার এক্সপেরিয়েন্স থেকে আমি দেখেছি। ওখানে ওদের যেই জুনিয়র সেকেন্ডারি স্কুল গ্রেড 7, 8 এবং 9 পর্যন্ত ওদের পড়াশোনাটা বাধ্যতামূলক। যখন হায়ার সেকেন্ডারিতে যায় ওরা, গ্রেড 10 এ যায়, ওরা যদি মনে করে যে ওরা জবে যাবে, ওরা সেটা বাছাই করে নিতে পারে। এবং ওরা যদি মনে করে যে হায়ার সেকেন্ডারি থেকেই ওদের ওই বাধ্যতার জায়গাটা আসলে নেই। এখন আমাদের দেশে এটা সত্যিই যে আমাদের সোসাইটি আসলে ক্যারিয়ারগুলোকে এইভাবে অ্যাড্রেস
করে না। স্বাভাবিক আমাদের এক গেস্ট বলছিলেন যে উনি নিউজিল্যান্ডে যখন পড়াশোনা করেছেন তখন দেখেছেন যে যিনি একদম একটা কাজ হয়তো উনি ঝাড়ু দিচ্ছেন বাট রাষ্ট্র ওই ঝাড়ু দেওয়াটাকেও রিকগনাইজ করছে এবং সে যিনি ঝাড়ু দিচ্ছেন উনি হয়তো ওইটাতে ওনার জবই মনে করছেন, এটা ওনার ক্যারিয়ারই মনে করছেন। আমাদের সোসাইটি যেভাবে একজন ঝাড়ুদারকে বা আরও আমাদের তো অনেক ক্লাস আসলে, এই ক্লাসগুলো যেভাবে আমাদের সোসাইটি দেখে, এই দেখাগুলো যদি আমরা আসলে একটু সমভাবে দেখতে পারতাম তাহলে হয়তো এই ক্যারিয়ার নিয়ে এত কথাও হয়তো বলতে হতো না। কিন্তু আমার প্রশ্ন যেটা আমি খুব করে দেখেছি যে আমিও যখন বিসিএস এর প্রস্তুতি নিই তখন দেখেছি যে আমরা যখন ইউনিভার্সিটিতে চলে যাই, আমাদের বন্ধু-বান্ধব যখন বিসিএস এর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে বা সোশ্যাল মিডিয়াগুলোতে এখন তো অনেক বেশি মানুষ আসলে বিসিএস এর জন্যই প্রস্তুতি নেওয়ায়। ইভেন বিসিএস এর জেনারেল ক্যাডারের জন্য বা জেনারেল ক্যাডারের মধ্যেও আরও বিশেষ কিছু ক্যাডার রয়েছে তাদের জন্য। সেই জায়গাগুলোতে আসলে প্রস্তুতি নেওয়ার যে জায়গাগুলো, এই যে একটা হাইভ, এই যে সোসাইটির এক ধরনের প্রেশার, এই জায়গা থেকে আপনার কি মনে হয়েছে কখনো যে আসলে এটা ভেঙে ফেলা উচিত? অথবা আপনি যখন কথা বলেছেন তখন একটু জেনারেলি কথা বলেছেন কখনো যে না সব প্রফেশনেই এক্সপ্লোর করা উচিত? নাকি আপনি আসলে আরও ফোকাস করেছেন যে ঠিক আছে যে আপনি আপনি কথা বলতে গিয়েছেন, আমরা জানি যে একটা বই লিখেছেন আপনি, যেখানে আপনি বলেছেন যে রোড টু বিসিএস। এখন বিসিএস কেন আসলে? অন্যান্যগুলো নয় কেন? আচ্ছা, চমৎকার প্রশ্ন। রোড টু বিসিএসটা হচ্ছে ওই যে একটা কথা আমি যেটা বললাম যে আমি যেহেতু সিভিল সার্ভিসে জব করছি, ওই হিসেবে এটার এক্সপেরিয়েন্সটা আমার ভালো ছিল, স্টাডি ভালো ছিল। এজন্য আমি ওই বইটা লিখেছি। আমার পরবর্তী বই কিন্তু ওভারঅল কেরিয়ার নিয়ে। এটা ছিল ফার্স্ট একটা স্টেপ আমার রোড টু বিসিএস। এরপরের আমি বইটা যেটা এখন অন প্রসেসিং সেটা হচ্ছে ওভারঅল কেরিয়ার নিয়ে। মানে ওই বইটা দেখে একজন স্কুল স্টুডেন্ট বা হায়ার সেকেন্ডারি স্টুডেন্ট ডিটারমাইন করতে পারবে সে কোন কেরিয়ারে যেতে চায় বা কেরিয়ার ডিটেলসটা সে জানতে পারবে। আপনি পরবর্তী বই থেকে জানতে পারবেন। পরবর্তী বই থেকে জানতে আচ্ছা। পারবে। আর যেটা বললেন যে আমি অন্য কেরিয়ার নিয়ে ফোকাস করেছি কিনা, আমার মনে আছে যে আমি কেরিয়ারের আমার টপিক যেটাই থাকুক, আমি যখন একটা সেমিনারে কথা বলি, টপিক যেটাই থাকুক আমার প্রথম দিকের একটা স্লাইড থাকে সেটা হচ্ছে কেরিয়ারটা কী, এবং পরের স্লাইডটা থাকে যে কি কি কেরিয়ার আছে। এবং ওই স্লাইডে আমি একটা কথা সবসময় বলি যে সবাইকে যে যেটা হতে চায় তাকে তাই হওয়া উচিত। যেমন কোনো স্টুডেন্টস বা কেউ যদি ফটোগ্রাফি পছন্দ করে, আমি তাকে বলি যে ভাই তোমার হচ্ছে সরকারি চাকরি দরকার নাই, তোমার সিভিল সার্ভিস দরকার নাই, তুমি ফটোগ্রাফিতে ভালো করো। বাট এরকম ফটোগ্রাফি তুমি করবা না যে তুমি হচ্ছে শুধু বিয়ে বা বিভিন্ন সোশ্যাল কালচার প্রোগ্রামগুলোতে গিয়ে তুমি জাস্ট ফটোশ্যুট করতেছো। তুমি এমন ফটোগ্রাফার হবা যেন ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি কন্টেস্টে তুমি হচ্ছে সেরাদের একজন হও। তোমাকে যেন টাইম ম্যাগাজিন একটা কভার করে তোমাকে নিয়ে একটা লিড স্টোরি করে, বাংলাদেশের টপ নিউজ পেপারগুলো যেন তোমাকে নিয়ে হেডলাইন করে তুমি একটা বেস্ট রিওয়ার্ড পেলা, এই ধরনের ফটোগ্রাফার তোমাকে হতে হবে। তুমি মিউজিশিয়ান হতে হলে তোমাকে ওরকম মিউজিশিয়ান হতে হবে। তুমি পলিটিশিয়ান হলে তোমাকে হচ্ছে লোকাল পলিটিক্স করবা সারা জীবন বা পেছনে পেছনে থাকবা, এরকম না। তোমাকে হচ্ছে ন্যাশনাল পলিসি মেকিংয়ে থাকতে হবে, পার্লামেন্টারে তোমাকে ল মেকার হিসেবে কাজ করতে হবে। আমি মানে এক কথা হচ্ছে আমি যখন তাদের কেরিয়ার নিয়ে কাজ করি, সেটা সিভিল সার্ভিস হোক, ব্যাংক হোক, প্রাইভেট জব হোক, এমএনসি হোক, যেটাই হোক, আমি ফার্স্টের দিকে এটাই বলি যে কেরিয়ারের এই ওয়েগুলো আছে এবং যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে কাজ করবে যেন সেটাতে সে বেস্ট হতে পারে। আপনি এমএনসির কথা বললেন। আমাদের এডুকেশন থেকে শিক্ষার্থীরা যেই স্কিলস পায়, একটু বলা হয়ে থাকে, আমি রিসেন্টলি একটা রিপোর্ট দেখছিলাম যে বিআইডিএস এর একটা রিপোর্টে বলা হচ্ছে যে বাংলাদেশের 28% গ্রাজুয়েটস ফ্রম ন্যাশনাল ইউনিভার্সিটি দে আর আনএমপ্লয়েড, এবং যারা আসলে গ্রাজুয়েটস বা এমপ্লয়েড হচ্ছেন তাদেরও যথেষ্ট স্কিলসের গ্যাপ রয়েছে। আপনি যেহেতু ক্যারিয়ার নিয়ে কাজ করছেন, ওদিকে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যে ধরনের স্কিলস আসলে আমাদের শিক্ষার্থীদের বা গ্র্যাজুয়েটসদের কাছে চায়, এই গ্যাপটা কি আপনি মেজার করতে পারেন কিনা বা এই গ্যাপটা আপনি দেখেন কিনা? হ্যাঁ, এটা আমরা ফিল করেছি। স্পেশালি আপনিও শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেছেন, আমিও শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছি। তো শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে বিশেষ করে আমরা যখন হায়ার স্টাডিজের স্টুডেন্টদের ডিল করি, আমরা যখন অনার্স বা মাস্টার্স লেভেলের স্টুডেন্টদের ডিল করি, তখন আমরা দেখেছি যে তাদের যখন কোনো একটা প্রবলেমের কারণে আমরা যখন বলি যে এটা তোমরা আমাকে রিটেন ডকুমেন্ট দাও, অ্যাপ্লিকেশন ফরম্যাটে দাও, তারা কিন্তু ওই অ্যাপ্লিকেশনটা লিখতে পারে না। আমরা মোস্ট অফ দ্য কেসেস আমরা অনেক দেখেছি, হয়তো 2-1 পারে এক্সেপশনাল কেসেস, কিন্তু এই যে একটা অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয় এটা তারা ডিল করতে পারছে না, তারা নেটওয়ার্কিং করতে পারছে না, তারপরে তারা জানছে না যে কোন জায়গায় কিভাবে অ্যাটিটিউড করতে হয়, কি ধরনের সব কিছু মিলিয়েই কীভাবে কোপ আপ করতে হয় বিভিন্ন এনভায়রনমেন্ট, এই বিষয়গুলো জানছে না। এগুলোই আমার মনে হয় যে তাদের জানা উচিত, এবং এই বিষয়গুলো যখন জানবে তখন বিভিন্ন প্রতিষ্ঠান বা এমএনসিতে সে যখন ভাইবা ফেস করবে তাকে দেখলেই কিন্তু বুঝতে পারবে যে এই
জব সিকারটা হচ্ছে এই স্কিলগুলো ডেভেলপ করেছে, ও সুন্দর করে কথা বলতে পারছে, বা ওর সিভিটা দেখলেও বুঝবে যে ও হচ্ছে অনেক কিছু ইনক্লুড করেছে, এই কোর্সগুলো করেছে। একটা গ্যাপ কিন্তু আসলেই আছে, যেটা আপনি মেনশন করেছেন। আপনি একজন ক্যারিয়ার স্পেশালিস্ট হিসেবে, একজন ক্যারিয়ার মেন্টর হিসেবে, আপনি কি মনে করেন যে আমাদের গ্র্যাজুয়েটসদের মধ্যে কি ধরনের স্কিলস আসলে থাকা দরকার, যেটা সরকারে অথবা বেসরকারি চাকরির দিকে আসলে তার ওই স্কিলসগুলো নিয়ে সে যেতে পারে? আমি হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট নিয়েই স্পেশালি তাদের এমফেসাইজ করি। স্পেশালি যখন একটা স্টুডেন্ট ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়, সে হচ্ছে আমাকে কল করে, বা সেকেন্ড ইয়ারে, যেমন কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলে ভর্তি হয়েছে কোনো একটা ডিপার্টমেন্টে। সে আমাকে বলল, স্যার হলে উঠে দেখি যে সবাই জব চাকরির বইগুলো পড়ছে। তখন আমি বললাম যে আমার পরামর্শ হচ্ছে চাকরির বই না পড়ে তুমি স্কিল ডেভেলপমেন্ট করো। কারণ জবের যে প্রিপারেশনগুলো প্রাইভেট বা গভর্নমেন্ট সেক্টরে, আমরা জানি যে এই প্রিপারেশনগুলো কিন্তু ৬ মাস, বড়জোর ১ বছরের মধ্যে পড়লে আর বাকি থাকে না। বাট আমাদের যে স্কিলগুলো যেগুলো ডেভেলপ করা উচিত, এগুলো কিন্তু ৩ থেকে ৪ বছরের মতো সময় লাগে, বা অনেক স্কিল ডেভেলপমেন্ট করতে আরও অনেক দীর্ঘ সময় লাগে। তো আমি এই জায়গায় সবসময় এমফেসাইজ করি। স্পেশালি ধরুন যে বাচনভঙ্গিটা খুব গুরুত্বপূর্ণ। আমরা বাংলায় কথা বলি বা ইংরেজিতে কথা বলি, আমাদের বাংলায় সুন্দর করে কথা বলাটা খুব গুরুত্বপূর্ণ। যেটা হচ্ছে আমি নিজে ফেস করেছি। আমি কলেজ লাইফ থেকে স্টিল নাও আমি হচ্ছে ডেভেলপ করার চেষ্টা করছি। কিন্তু আমি নিজেও এখনও কিন্তু 100 এর মধ্যে হচ্ছে নিজেকে 70 দিব বা এরকম। আমি আচ্ছা। ডেভেলপিং। এতদিন যাবৎ আমাকে ডেভেলপ করতে হচ্ছে এই স্কিলটা। আবার ল্যাঙ্গুয়েস্টিক স্কিলের মধ্যে আরেকটা আছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যেটা ইংরেজি ল্যাঙ্গুয়েজ। তো এটাও ডেভেলপ করা উচিত। কারণ আমরা যখন প্রেজেন্টেশন করব ইউনিভার্সিটি লাইফে, বা আমরা যখন জবের ভাইবা দিতে যাব, ওই জায়গায় আমাদের একটা প্রেজেন্টেশন করতে বলবে, তখন লিঙ্গুইস্টিক স্কিলটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর এর সাথে গভর্নমেন্ট জব বা প্রাইভেট জবের জন্য আরও কিছু স্কিল হতে পারে, যেমন রেগুলার নিউজ পেপার পড়া, অথবা আপনি জানেন যে রিসেন্টলি কিন্তু শুধু প্রাইভেট জবে না, গভর্নমেন্ট অনেক জবেও কম্পিউটার লিটারেসিটাকে খুব ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। স্পেশালি সাব ইন্সপেক্টরের চাকরিতে, দুর্নীতি দমন কমিশনের চাকরিতে স্পেশালি মেনশন করা হচ্ছে যে আপনাকে ৬ মাসের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, বা আলাদা করে ওদের কম্পিউটার পরীক্ষা, দক্ষতা পরীক্ষা নেওয়া হয় আচ্ছা। রিটেন পরীক্ষার পরে। এটা একটা হতে পারে। তো একজন স্টুডেন্ট যখন ইউনিভার্সিটি লেভেলে পড়ে, সে হচ্ছে এমন কোথাও থেকে কম্পিউটারে ওই সার্টিফিকেটটা করতে পারে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে এখন কোনো কোচিংয়েও পড়তে হয় না। ইউটিউবে প্রচুর ম্যাটেরিয়াল আছে, সেই জায়গা থেকে হেল্প নিতে পারে। সে প্রচুর বই পড়তে পারে, যেগুলো হচ্ছে টেক্সট বইয়ের বাইরে। রেফারেন্স বুক বা উপন্যাস পড়তে পারে, যেগুলো তার মেধাকে বাড়িয়ে দেবে, তার চিন্তা শক্তিকে বাড়িয়ে দেবে, বা গভর্নমেন্ট জব বা অন্য জবে যখন সে রিটেন এক্সামে ফেস করবে, ওই জায়গায় সে কমন পেতে পারে। আবার স্টুডেন্টদের আমি বলি সে টিউশন করতে পারে। আচ্ছা। বিশেষ করে গভর্নমেন্ট জবে আমরা জানি যে ইংলিশ এবং ম্যাথের উপর এমফাসাইজ করা হচ্ছে। সে যদি ম্যাথ এবং ইংলিশ টিউশন করে, এই জায়গায় তার একটা ডেভেলপমেন্ট আসবে। আবার এটাও বলি যে তুমি শুধু ইউনিভার্সিটি লেভেলে স্কিল ডেভেলপমেন্ট করবা বা অল টাইম হচ্ছে কঠিন কঠিন বিষয় নিয়ে ভাববা, এরকম না। তুমি আচ্ছা। রিল্যাক্স থাকবা, তুমি এনজয় করবা, তুমি হচ্ছে সব কিছু এন্টারটেইনও করতে পারবা। কেমন এন্টারটেইন? যেমন সে একটা জায়গায় ট্যুর করলো, সে মুক্তিযুদ্ধ জাদুঘরটা দেখলো, সে হচ্ছে মহাস্থানগড় ট্যুর করলো, সে কোনো এরকম হিস্ট্রিক্যাল কোনো প্লেসে ট্যুর করলো, এটা কিন্তু তার একটা এন্টারটেইন হলো। সে উপন্যাস পড়লো, এটা কিন্তু একটা এন্টারটেইন হলো। সে নিউজ পেপার পড়লো, এটা একটা এন্টারটেইন হলো। এই ধরনের ম্যাগাজিন পড়লো, এন্টারটেইনের মাধ্যমে সে যেন এইগুলাতে সম্পৃক্ত থাকে বা স্কিল ডেভেলপমেন্ট করে। আর সবার শেষে যাকে যেটা বলি আমি স্টুডেন্টদের, সেটা হচ্ছে সে যেটা হতে চায় ওই সেক্টরে বা ওই জায়গায় ওটা হয়েছে, ওই জায়গায় সফল হয়েছে এমন কাউকে অনুসরণ করতে বলি। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমি যেটা হতে চাই ওই জায়গায় যিনি সফল হয়েছে, আমি যদি তাকে অনুসরণ করি, তাহলে আমি তার মতো না হতে পারলেও মানে অনেকটাই তার কাছাকাছি যেতে পারবো। একটা প্রশ্ন মানে খুব করতে মনের মধ্যে চাচ্ছে। আমি জানি না এটার উত্তর আপনি কিভাবে দিবেন। একটা হচ্ছে আপনি যখন ইউনিভার্সিটিতে এই ধরনের প্রোগ্রামগুলো আপনাকে ইনভাইট করে, আপনি যেয়ে দেখেন যে আপনার সামনে এরকম হাজার, হাজার শিক্ষার্থীরা বসে আছে, আপনি কথা বলছেন। ওই হাজার, হাজার শিক্ষার্থীর মধ্যে অনেকেই আছেন যে খুবই নিউলি অ্যাডমিটেড। মাত্র ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, অনেকেই আছে হয়তো ফার্স্ট ইয়ারে বা ফার্স্ট সেমিস্টারে পড়ে। সে যখন আবার আপনি কথা বলছেন হয়তো যে মাস্টার্সে পড়ে সেই ছাত্রকে উদ্দেশ্য করে বা সেই শিক্ষার্থীকে উদ্দেশ্য করে। কিন্তু সে মিলিয়ে নিচ্ছে, ওই ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট মিলিয়ে নিচ্ছে যে আমাকে এখন থেকেই বিসিএস এর জন্য প্রস্তুতি নিতে হবে, আমাকে এখন জন্য সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে হবে। ওই যে শুরু থেকেই যে প্রস্তুতি নেওয়া, পাশাপাশি তার যে একাডেমিক পড়াশোনাটা রয়েছে, সেই জায়গাটায় তার কথা ছিল যে সেখানেই সে যাতে পড়াশোনাটা করে। এই গ্যাপটা ধরেন মানে
আপনি কি আমি কি এই দায়টা আপনার উপরে দিব কিনা? না। মানে দিব কিনা, এই দায়টা দিতে চাই কিনা, কারণ আ আপনার কথাতে অথবা আপনি যাকে উদ্দেশ্য করে বলছেন, যেহেতু সে তাকে উদ্দেশ্য না করে আপনার কাছে শুনছে, সে এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করলো এবং সে হয়তোবা ফিলোসফিতে পড়ে, সে হয়তোবা ইকোনমিক্সে পড়ে, সে তার একাডেমিতে আ রাইট কনসেন্ট্রেশনটা না দিয়ে সে হয়তো গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি নেওয়া তখন থেকে শুরু করলো। এই দায়টা আপনি নিবেন কিনা? চমৎকার প্রশ্ন। এটা হচ্ছে এইটার ফেভারে আমার প্রচুর রেফারেন্স আছে ওকে। এবং হচ্ছে আমি আমাদের সময় নিউজ পেপারে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে একটা লেখা লিখেছিলাম। বা আমি কনটেন্ট একটা তৈরি করেছিলাম যেখানে হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে যারা পড়াশোনা করে তারা কিভাবে কি করতে পারে? তারা কি চাকরি প্রিপারেশন নেবে? নাকি কি করবে তারা? তাদের করণীয় কি? ওই জায়গায় আমি তাদের কিছু করণীয় দিয়েছিলাম যেটা আমরা স্কিল ডেভেলপমেন্ট কোয়েশ্চেনে হচ্ছে কিছুক্ষণ আগে কথা বললাম। ১ম করণীয় হচ্ছে তাকে একাডেমিক ভালো করে স্টাডি করতে হবে এবং আচ্ছা। ওই জায়গায় আমি তাকে বলেছি যে অনেকেই বলে থাকে বা নিউজ পেপারে আমরা অনেক জাঙ্ক নিউজ দেখি যেখানে বলা হয়ে থাকে যে অনেক কম সিজিপিএ নিয়ে ভালো একটা জব পেয়েছে। এটা এক্সেপশনাল। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে ধরলাম একটা কম রেজাল্ট নিয়ে সিজিপিএ নিয়ে একটা জব পেয়ে গেল। কিন্তু ওই জব হোল্ডার যখন আবার হায়ার স্টাডি করবে, বাইরের দেশে পড়তে যাবে, তখন কিন্তু তাকে আবার ওই রেজাল্টটার দিকে যেতে হয়। সে মাস্টার্স করবে, পিএইচডি করবে। তার মানে ওই প্রিভিয়াস একাডেমিক রেকর্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় সেলিম ভাই আপনি জানেন যে আমাদের শিক্ষা ক্যাডারে হচ্ছে যার 4টাতে ফার্স্ট ক্লাস আছে সে কিন্তু জয়েনিং এর পরে একটা ইনক্রিমেন্ট পায়। তো এই বিষয়গুলো এমফেসাইজ করে আমি স্কিল ডেভেলপমেন্টের যে 10টা বা 8টা টপিক নিয়ে সবসময় কথা বলি বিভিন্ন জায়গায়। এর মধ্যে আমি প্রথমটাই রাখি হচ্ছে একাডেমিক বিষয়টা এবং এই একাডেমিক বিষয়টা শুধু এটাই না। আপনি চিন্তা করেন যে একজন ভাইবা প্রার্থী সরকারি বা বেসরকারি চাকরিতে ভাইবা দিতে গেল, তার ধরেন সিজিপিএ 4 এর মধ্যে হচ্ছে 3.8 অথবা 4 আউট অফ 4 তার প্রতি যে ইমপ্রেশনটা আসবে ভাইবা বোর্ডের, এটা কিন্তু তাকে অনেক এগিয়ে নিয়ে যাবে। দেখা গেল তার ফার্স্ট ইমপ্রেশনটাই চমৎকার হলো যে এ তো অনেক ভালো স্টুডেন্ট। তার মানে ভালো রেজাল্টের বেনিফিট কিন্তু সে চাকরি পাওয়ার আগে পাচ্ছে, ভাইবা বোর্ডে পাচ্ছে এবং চাকরির পরেও হায়ার স্টাডিজের জন্য পাচ্ছে এবং বিভিন্নভাবে পাচ্ছে। ফলে এইটাকে আমি সবসময় প্রথম দিকেই রাখি। আচ্ছা। না, এটা অনেকের মধ্যে এক ধরনের ডিবেট কাজ করে যে আমাদের শিক্ষার্থীদেরকে আসলে ক্যারিয়ার কাউন্সেলিং এর নামে ডিরেইল করা হচ্ছে কিনা? এবং সেই ডিরেইলের লায়াবিলিটিসটা যারা কাউন্সেলিং গুলো করছে তারা নিচ্ছে কিনা, নিবে কিনা? সেই জায়গাটা আপনি খুব দারুণভাবেই বলেছেন। এবং এর সাথে আরেকটা বিষয় আমি একটু অ্যাড করি। সেটা হচ্ছে বর্তমান সময়ে দেখা যায় যে মোটিভেশনাল স্পিকার একটা টার্ম। আমি কখনোই এটা যদি আমার নামের সাথে কেউ ইউজ করে আমি খুবই বিব্রত বোধ করব। আচ্ছা। কারণ আমি মোটিভেশনাল স্পিকার হতে চাই না, কখনো হবও না। আর মোটিভেশন বিষয়টা খুব লেম বিষয়, কিছুই না, আবার অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কেমন গুরুত্বপূর্ণ বিষয়? ধরুন আমি যখন চাকরির প্রিপারেশন নিচ্ছিলাম, তখন কোনো একজন রিনাউন্ড ফিগার যিনি হচ্ছে সাইকোলজিক্যাল অনেক কথাই বলেন যেগুলো সত্য হয়। আচ্ছা। এরকম একজন রিনাউন্ড ফেস বলেছিলেন যাদের ব্লাড গ্রুপ হচ্ছে নেগেটিভ আচ্ছা। তারা ভালো কিছু করতে পারবে না। তো আচ্ছা। উনার এই কথাটা শুনে আমি কিন্তু খুব ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম। ১-২ দিন লেগেছে আমাকে ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে। এটা একটা বিষয়। আবার আরেকটা বিষয় হচ্ছে আমার ইনবক্সে তো চাকরি প্রার্থীরা মেসেজ দেয় বিভিন্ন সময়। তো একটা পরীক্ষার সময় একটা বিসিএস এর লিখিত পরীক্ষার মধ্যে একজন লিখিত প্রার্থী আমাকে মেসেজ দিয়েছে। তার ১ম পরীক্ষাটা খুব খারাপ হয়েছে। সে আর পরীক্ষায় অ্যাটেন্ড করবে না। তো সে অ্যাটেন্ড করবে না। আমি তাকে বলেছি যে, "দেখো তুমি এত কষ্ট করে প্রিলি টিকেছ, তো তোমার খারাপ হোক পরীক্ষা, বাট তুমি পরীক্ষাটা শেষ করো, অ্যাটেন্ড করো।" সে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করেছে এবং ফাইনালি সে ক্যাডার সার্ভিসে এসেছে এবং সে যখন রিকমেন্ডেড হয়েছে তখন আমাকে থ্যাঙ্কস দিয়ে মেসেজ দিয়েছে যে, "স্যার আপনি যদি না বলতেন আমি পরীক্ষাগুলো দিতাম না।" তো মোটিভেশন কিন্তু এক হিসেবে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা যদি কাউকে বলি যে তুমি হতে পারবে, তার কাঁধের উপরে যদি আমরা হাতটা রাখি, মাথার উপরে হাতটা রাখি, সে যে এনার্জিটা পায়, বিশেষ করে বাবা যদি ছেলেকে বলে বা মেন্টর যদি তাকে ফলো করে যে তাকে বলে, তার কিন্তু নিজের ভিতরে সাইকোলজিক্যাল অনেক চেঞ্জ আসে। ওই হিসেবে মোটিভেশন খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা অনেক সময় মিথ্যা কথা বলি যে নিজে যেটা করতে পারিনি বা যেটা করা উচিত না সেটাকে আমরা লুক্রেটিভ ওয়েতে হচ্ছে প্রেজেন্ট করলাম। এটা হও, এটা খুব চলতেছে, এটা করলে হচ্ছে মানুষ হচ্ছে অ্যাকসেপ্ট করবে বেশি। ওই মোটিভেশনটা খারাপ এবং যে মোটিভেশনটা মানুষকে ডিরেইল করে, যেটা কিছুক্ষণ আগে বললেন, এই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে অপছন্দ করি এবং আমি কখনো করতে চাই না। থ্যাংক ইউ সো মাচ। মানে এই জায়গাগুলো আসলে ক্লিয়ার করা দরকার, আমাদের দর্শকদেরও ক্লিয়ার করা দরকার। তারা আসলে মোটিভেশনাল স্পিকার, ক্যারিয়ার স্পেশালিস্ট যারা বা ক্যারিয়ার মেন্টর যারা অনেক সময় গুলিয়ে ফেলে। আ অনেক কিছুই মানে
অনেকেই বলে যে ইভেন আমি যেটা বিলিভ করি যে সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট মোটিভেশন। আসলে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হলে ডেফিনিটলি নিজেকেই মোটিভেট সবসময় নিজেকেই করতে হবে। আমাদের যে শিক্ষার্থীর সংখ্যা, আমাদের যে গ্র্যাজুয়েটস বের হচ্ছে প্রতি বছর, এই যে নাম্বার অফ গ্র্যাজুয়েটস, হিউজ নাম্বার অফ গ্র্যাজুয়েটস, এবং বলা হচ্ছে যে গত ৩ দশকের এখন যেই রিপোর্টটা রয়েছে যে প্রায় 16% আমাদের আনএমপ্লয়েড। এটা গত ৩ দশকে এত উপরে আসলে ওঠেনি। এবং পাশাপাশি আমরা দেখলাম খুব সম্প্রতি এক ধরনের একটা ডিবেট হচ্ছিল এবং সেটা সমাধানও হয়েছে যে ৩৫ বছর চাকরিতে ৩৫ বছর করে দেওয়া। একটা পক্ষ বলতে চায় ৩৫ বছর করলে আমাদের বেকারের সংখ্যা আরও বেড়ে যাবে, আমাদের ন্যাশনাল ইকোনমিতে তাদের কন্ট্রিবিউশনটা কমে যাবে। আবার একটা পক্ষ বলতে চায় যে না, আসলে তাদের চাকরির বয়স আসলে বাড়িয়ে দিলে খুব বেশি ক্ষতি হবে না, ইভেন এটা তো উঠিয়েই দেওয়া দরকার। আপনি একজন ক্যারিয়ার মেন্টর হিসেবে বা আপনি এই সেক্টরে কাজ করছেন, আপনার দৃষ্টিতে আসলে এটাকে কিভাবে দেখবেন যে চাকরির বয়স যখন ৩২ করা হলো তাতে কি আমাদের বেকারের সংখ্যা বেড়ে যাবে, নাকি এটা আমাদের ন্যাশনাল ইকোনমির জন্য আরো ভালো হবে? আসলে বয়স বৃদ্ধি বা বয়স কত হবে এটা তো সরকারি সিদ্ধান্ত। এটা হচ্ছে গভর্নমেন্ট ভালো বুঝবেন। বিশেষ করে গভর্নমেন্টে অনেক স্পেশালাইজড পার্সন আছেন যারা এই বিষয়গুলো নিয়ে স্টাডি করেন। উনারা এই বিষয়ে একটা চমৎকার সিদ্ধান্ত আসেন এবং উনারা নিয়ে থাকেন। বাট পার্সোনালি উনাদের সাথে একটু অ্যাড করি বা আমার মতো করে যদি আমি বলতে চাই, তাহলে আমার মনে হয় যখন 25 এ একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট বের হচ্ছে, তাকে যখন 30 বা 32 এর মধ্যে আবদ্ধ করে দেওয়া হচ্ছে, এরপরে তুমি আর চাকরিতে আবেদন করতে পারবা না। শুধু সরকারি না, কিন্তু সে বেসরকারিতেও আবেদন করতে পারে না। তখন সে, বা সরকারিতে আবেদন করতে পারে না, তখন সে চিন্তা করে এই 7 বছরে আমাকে প্রিপারেশন নিয়ে আমাকে হচ্ছে সরকারি চাকরিটা করে ফেলতে হবে। কিন্তু আমরা যদি তাকে বলি যে ইউ আর ওপেন, যে কোনো সময় তুমি এই জায়গায় আসতে পারবা, তাহলে কিন্তু ওই 7 বছর সে পড়াশোনা বা অন্য কিছু নিয়ে টাইম ওয়েস্ট করবে না। সে একটা প্রাইভেট জবে ঢুকে যাবে, কারণ সে তো 40তেও গিয়ে তার জব চেঞ্জ করতে পারছে। তো আমার মনে হয় এটা ওপেন করলে, আমার মনে হয় যে শ্রমশক্তিকে আমরা যে আইডল ফেলে রাখছি, অলসভাবে ইউটিলাইজ করতে পারছি না, সে শুধু পড়াশোনা করছে, বিভিন্ন কোচিং সেন্টারে যাচ্ছে, তো আমার মনে হয় যে এটা কমে যাবে এবং আমরা হচ্ছে বেশি শ্রমশক্তি পাবো। এটা একটা বিষয়। আর আপনি যেটা বললেন যে আমাদের বেকারত্বের হার অনেক বেশি, বা অনেক গ্র্যাজুয়েট আছে যারা চাকরি পাচ্ছে না, এই বিষয়ে আমি বলবো যে কিছুদিন আগে সম্ভবত আমি ইন্ডিপেন্ডেন্ট টিভির একটা নিউজ দেখেছিলাম যে আমাদের দেশের ইন্টারমিডিয়েট মানে হায়ার সেকেন্ডারি পাশ করেছে 9.5 লক্ষ বা এরকম, এর চেয়ে 3 লক্ষ বেশি হচ্ছে উচ্চশিক্ষায় তাদের আসন আছে। আচ্ছা। এই যে উচ্চশিক্ষার আসনটা, আমার মনে হয় আমি স্টাডি করে যেটা দেখেছি, বিভিন্ন দেশে, উন্নত দেশগুলোকে স্পেসিফিক্যালি যদি আমরা বলি, ওই দেশগুলোতে প্রত্যেকটা সেক্টরে কত লোক লাগবে এটার একটা সার্ভে করা হয় এবং ওইভাবে তাদের হায়ার স্টাডিজ বা স্টাডি প্ল্যানটা তৈরি করা হয়। আমাদের দেশে কিন্তু ওইভাবে কোনো প্ল্যান নাই। যেমন উদাহরণ হিসেবে যদি ধরি যে আমাদের বাংলা যে একটা ডিপার্টমেন্ট আছে, বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ডিপার্টমেন্ট, আমাদের দেশে প্রতি বছর এই ডিপার্টমেন্টে কতজন গ্রাজুয়েট দরকার, এটা কিন্তু আমরা কখনো এস্টিমেট করিনি। যদি আমরা করি যে ধরেন যে আমাদের 10,000 গ্রাজুয়েট দরকার এই জায়গায়, তো 10,000 গ্রাজুয়েট হলে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রায় 2,000-এর মতো শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি ইউনিভার্সিটি মিলিয়ে প্রায় 80টা বা 100টার মতো ইউনিভার্সিটি রয়েছে। এই জায়গায় সব মিলিয়ে আমাদের 10,000 হচ্ছে বাংলা ডিপার্টমেন্টের জন্য আসন রাখতে হবে। এরকম টেক্সটাইল সেক্টর হোক, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট হোক, ফিজিক্স ডিপার্টমেন্ট হোক, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমাদের হচ্ছে কতজন গ্রাজুয়েট দরকার ইয়ারলি, এটা যদি আমরা এস্টিমেট করতে পারি, এরপরে হচ্ছে আমাদের ওইভাবে ইউনিভার্সিটিগুলোতে আসন সংরক্ষণ রেখে বাকি ইউনিভার্সিটিগুলো বা অন্য ডিপার্টমেন্টগুলো বন্ধ করে দেওয়া উচিত। এটা হচ্ছে যদি হচ্ছে আমরা বেকারত্ব না রাখতে চাই। এবং এর পাশাপাশি আরেকটা প্রশ্ন আসবে যে যদি আমরা উচ্চশিক্ষাটাকে এইভাবে সীমিত করে ফেলি আমাদের চাকরির বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে, তাহলে আমাদের হায়ার সেকেন্ডারি পড়া স্টুডেন্টরা কী করবে? তারা কি অনার্স পড়বে না? তারা হচ্ছে ট্রেনিং করবে। যেমন আমরা জানি যে বাংলাদেশে ভোকেশনাল অনেক ইনস্টিটিউট আছে বা ট্রেনিং ইনস্টিটিউট আছে, তারা কিন্তু স্টুডেন্ট পায় না বা তারা ট্রেনই পায় না যাদের ট্রেন আপ করবে। কিন্তু এদিকে বলতেছি আবার যে আমাদের হচ্ছে বেকারত্বের সংখ্যা অনেক বেশি। ফলে এই স্টুডেন্টদের আমরা হচ্ছে অনার্স বা গ্র্যাজুয়েশনের দিকে না ঠেলে দিয়ে আমরা হচ্ছে ওদের ট্রেনিং ইনস্টিটিউটে পাঠাবো, ভোকেশনাল ইনস্টিটিউটে পাঠাবো, যেখানে হচ্ছে আমরা তাদের ডেভেলপ করতে পারবো বা তাদের প্রত্যাশিত সেক্টরগুলোকে আমরা তাদের এমপ্লয় করতে পারবো। এবং এর সাথে আরেকটা বিষয় আমি যোগ করি, সেটা হচ্ছে বাংলাদেশে অনার্সের সাথে মাস্টার্সটাকে অনেকটা ফ্রি দেওয়া হয়। আমার মনে হয় যারা টিচিং বা রিসার্চ প্রফেশনে আছেন, শুধু তাদের জন্যই মাস্টার্সটা ওপেন রেখে মাস্টার্সের জন্য আলাদা ভর্তি পরীক্ষা ইম্পোজ করে আমার মনে হয় মাস্টার্সটাকে একটু নিয়ন্ত্রিত করা উচিত। সবাই তো মাস্টার্স প্রয়োজন নেই।
গ্রেট, গ্রেট। আ আমরা একটু জানতে চাই যে যারা এখন নিউলি গ্র্যাজুয়েটস হচ্ছেন, তাদের জন্য আমাদের প্রোগ্রামের থ্রুতে আপনি কি গাইড করবেন তাদেরকে? তাদের ক্যারিয়ারের ব্যাপারে তারা কি করতে পারে? আচ্ছা, যারা নিউলি স্টুডেন্ট আছে বা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে, বিভিন্ন বর্ষে পড়াশোনা করছে, তাদেরকে আমি সেই কথাই বলব যে আপনার যেটা ভালো লাগে সেটাই করুন, বাট বেস্ট ওয়েতে করুন। অর্থাৎ আপনার যা ভালো লাগে ওটাই আপনি করবেন, কিন্তু ওই সেক্টরে যেন আপনি বস হন, ওই সেক্টরে যেন আপনি একজন সেরা হন। যেমন আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি যে যার ফটোগ্রাফি ভালো লাগে সে ফটোগ্রাফার হবে, বাট সে ওই ইভেন্ট ফটোগ্রাফার হবে না, সে হচ্ছে ওয়ার্ল্ড ফটোগ্রাফি কন্টেস্টে ভালো করবে। যে অ্যাথলেট হতে চায় সে যেন অলিম্পিকে আমাদের জন্য একটা গোল্ড মেডেল আনতে পারে। আমরা এটাই চাই যে যার যে কেরিয়ারটা ভালো লাগে ওটার জন্য সে স্কুল লেভেল থেকে, পারলে হায়ার সেকেন্ডারি থেকে, না হলে ইউনিভার্সিটি লেভেল থেকে, আর এরপরেও যদি না পারে ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পরে সে যেন ওইভাবে নিজেকে প্রিপেয়ার করে তার এক্সপেক্টেড ফিল্ডেই থাকে। এবং সোসাইটিকে বলবো, সোসাইটি যেন আমাদেরকে প্রেশার আউট না করে যে ওই প্রফেশনেই তোমাকে যেতে হবে। যার যে জায়গায় দক্ষতা আছে, ভালো লাগা আছে, সে যেন সেভাবেই নিজের কেরিয়ারকে গুছিয়ে নিতে পারে। আপনার এই লম্বা জার্নি, এই প্রায় ১০-১২ বছরের যেই ক্যারিয়ার মেন্টরশিপের যে জার্নি, সেই জার্নিতে আপনি আগামী ১০ বছরে বাংলাদেশের ক্যারিয়ার ফিল্ডকে কিভাবে দেখেন? বাংলাদেশে কেরিয়ার ফিল্ড আপনি যদি অ্যানালাইজ করতে বলেন, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি তখন কিন্তু গভর্নমেন্ট জবের ইটা এত বেশি ছিল না। তখন হচ্ছে মাল্টিন্যাশনালের খুব গ্রো ছিল। আবার আমরা দেখেছি তখন ব্যাংকের, প্রাইভেট ব্যাংকের, আমার মনে আছে যে গভর্নমেন্ট স্যালারি তখন ছিল ১১,০০০ স্কেলে, টোটাল ১৭,২০০ টাকা গ্রস স্যালারি আসতো। তখন কিন্তু মার্কেন্টাইল ব্যাংকে 40 ছিল স্টার্টিং, ১ বছর পরে 50 ছিল। এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে তখনও 69,000 ছিল, ১ বছর পরে 79,000। অর্থাৎ বলা যায় ৪ থেকে ৫ গুণ স্যালারি। কিন্তু বর্তমান সময়ে গভর্নমেন্ট স্যালারি রিভাইজড করা হয়েছে, কিন্তু প্রাইভেট স্যালারি কিন্তু ৪ থেকে ৫ গুণ ওইভাবে করা হয় নাই। এর সাথে জব ইনসিকিউরিটি আছে। এই বিষয়গুলোর কারণে গভর্নমেন্ট জবটা এখন একটু ব্লুমিং অবস্থায় আছে। আবার আমার মনে হয় আপনি যেটা বললেন যে ১০ বছর পরে কী হবে, ১০ বছর পর গভর্নমেন্ট বা প্রাইভেট এটার এমফেসাইজ না এসে আইটি রিলেটেড এমফেসাইজটা চলে আসতে পারে। ওই জায়গায় বিশেষ করে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখতে পাচ্ছি বা এই ধরনের, এবং আমরা আজকে কল্পনাও করতে পারবো না আমার মনে হয় যে ১০ বছর পরে কোন কেরিয়ারটা গ্রো করবে। থ্যাংক ইউ সো মাচ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সেলিম ভাই, আপনাকেও ধন্যবাদ। চমৎকার একটা সময় আমরা কাটালাম। এডকে স্টুডিওকে ধন্যবাদ। আশা করছি আমাদের আরও কথা হবে, এবং আমাদের আজকের কথা থেকে যারা দেখছেন বা যারা চাকরি প্রার্থী আছেন বা গার্ডিয়ান যারা আছেন, ওনারা যদি কোনো একটা টপিক থেকে বেনিফিটেড হন তাহলেই মনে হয় আমাদের আলোচনাটা সার্থক হবে। দর্শক, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। আমরা আরও নতুন কোনো বিষয় নিয়ে আমরা আবারও আপনাদের সাথে হাজির হব। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন।